আমার আরামবাগ, হ্যাঁ, আমার আরামবাগ আজকে এই পরকীয়ার জন্য কলুষিত হয়ে গেল এবং ওয়াইটি কন্ট্রোভার্সি জোনে বেশ। আরামবাগ 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 শুনতে একদম ভালো লাগছে, কিন্তু যে হিসেবে আরামবাগটা এত ওয়াইটিতে চচ্চড়ি হচ্ছে, একেবারে ওয়াইটিতে চচ্চড়ি হচ্ছে, সেটা ভালো লাগছে না। হ্যাঁ, আমার আরামবাগ কেন বললাম, বাট আমি আরামবাগবাসী এবং আরামবাগ রিসর্টের যে মালিক রয়েছেন, দাদার নাম বলবো না, উনি মহাম্যাডান, উনি এখন মানে কি বলবো, আইনের আওতায় আছেন বিভিন্ন কাজে, বিভিন্ন ওই আরামবাগ রিসোর্টে বিভিন্ন রকমের কাজ হয়। যেহেতু আমি আরামবাগবাসী এবং ওই রিসর্টের যে মালিক, তার সাথে আমাদের পরিবারের খুব ভালো জানাশোনা আছে। কিন্তু আমি জাস্ট একটা খোঁচা মেরেই সব সত্যটা সামনে আনতে পারতাম, মানে ফোনের খোঁচা আর কি, জাস্ট ফোনে একটা জিজ্ঞাসা করলেই আনতে পারতাম, বাট এইসবের মধ্যে যাবই না। কারণ আমরা জানি আরামবাগ রিসর্ট মানে যত রকমের অবৈধ কাজকর্ম হয়, না বৈধ কাজকর্ম হয় না সেটা বলবো না, তার কারণ হচ্ছে অনেকেই ঘুরতে যায়, কাপলরা ঘুরতে যায়, কিন্তু তার সাথে সাথে হচ্ছে তোমার কি বলবো, অন্যান্য হোটেলে উঠলে কি হয়, আধার কার্ড লাগে, এটা লাগে, ওটা লাগে, সেখানে কোনো ব্যাপার না। মানে সেখানে যারা মানে অবৈধ সম্পর্ক আছে তারাই ম্যাক্সিমাম গিয়ে ওই রুমে টুমে থাকে। এবং তার সাথে হয় যেমন সরস্বতী পুজো হয়, তারপরে এই ড্রয়িং কম্পিটিশন হয়। এই কিছুদিন আগে, মাসখানেক আগেই ড্রয়িং কম্পিটিশন করেছিল আরামবাগ রিসর্টের তরফ থেকে, মানে লাঞ্চ ফ্রি, ব্রেকফাস্ট ফ্রি, সব ফ্রি। আমার ছেলেও ড্রয়িং কম্পিটিশনের নাম দিয়েছিল। মানে শুধু বাচ্চাদের জন্য নয়, মায়েদের জন্য ব্যবস্থা ছিল, মানে খেলাধুলার আর কি, বিভিন্ন রকম খেলা প্রতিযোগিতা মহিলাদের যেগুলো হয়, ভালো কাজও যেমন হয়, আর ওটা হচ্ছে খারাপ জায়গারও আঁকড়া। এটা কেন বলতে পারছি, ওই যে বললাম আমি আরামবাগবাসী, আরামবাগ রিসর্ট আমার খুব কাছাকাছি, এবং তার সাথে হচ্ছে তোমার পরিবারের সঙ্গেও, আমাদের পরিবারের সঙ্গেও খুব ভালো যোগাযোগ আছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাটাছেড়া করতে চাই না, কারণ যেটা সত্য সেটা চোখের সামনে চলে আসছে। এটাকে আরও বেশি করে প্রমাণ করবার সত্যিই কোনো প্রয়োজন নেই। কারণ যেটা গত রাত্রে আমি বলতে পারো যে ওয়াইটির দাদা ভাইয়ের কাছ থেকে প্রথম ভিডিওটা দেখলাম, তার আগে যখন আমি ওই জিউর ভিডিওটা দেখেছি, তো জিউর ভিডিওটা দেখার পর কিছু কিছু সিন দেখেই আমার মনে হয়েছে এটা তো আরামবাগ রিসর্টের মতন। আমি না ওই ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, আরামবাগ রিসর্টের মতন হতে পারে, তাহলে ও মাঝখানে এই ডানকুনি ফানকুনিতে এসছিল, আর অন্যান্য জায়গায় পিসির বাড়িতে এসছিল জিউ সাহা, হয়তো তখন আরামবাগ রিসর্টে গিয়েছিল, সেই সময়কার কিছু ফটো ও হয়তো জুড়েছে, সেটা আমার মনে হয়েছে, আমি দেখে বুঝতে পেরেছিলাম আরামবাগ রিসর্টে। কিন্তু যেখানে ওই বাবা ছি 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 রে বাবা ছি, সেই আজকে ওটাই হচ্ছে ডায়লগ সবার, তো সেই বাবা ছি ছি বাবা, তো ছি ছি বাবা হচ্ছে যখন বললো যে নারায়ণপুর আছি, নারায়ণপুরটাও আরামবাগ মহকুমার মধ্যেই, বাট সেটা কিন্তু অনেকটা দূর, মানে একদিকে আরামবাগ রিসর্ট, একদিকে হচ্ছে নারায়ণপুর। যাই হোক, মানুষকে ধোকা দিয়েছে, ধোকা দেওয়াটাই এখন কাজ হয়ে গেছে। আরে ভাই, আমার বউ দিচ্ছে, মানে লিগালি যে বউ আছে সে দিচ্ছে, নাটক করছে, তাহলে আমি কেন করব না? এটা হচ্ছে ব্যাপার। এখানে নিয়ম হচ্ছে এটা, কে কাকে টেক্কা দেয়, কে কাকে কত সে প্রেমলীলা চালাতে পারে, এখানে হচ্ছে ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে মানে যখনই এই ছি 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 রে বাবা ছি সে যখনই বেরোয়, তখনই নাকি এই জিউ সাহা বেরোয়। হ্যাঁ, তারপরে যখন যে ফুটেজগুলো খুব ভালো করে দেখলাম, এবং যে বেডটায় সে ছিল, মানে ওই ছি 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 রে বাবা ছি যে বেডটায় ছিল, সেই বেডটার মধ্যে লেখা আছে আরামবাগ রিসোর্টের শর্ট ফর্ম লেখা আছে, একদম তখন দুয়ে দুয়ে কিন্তু 4 হয়ে গেল। তো মানে একই ব্যাপার, মানে দুজনে একই সঙ্গে ঘুরতে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখো যেদিনকে ভূতের ব্যাপারটা হয়েছিল না, আমি এটা নিয়ে কোনো ভিডিওতেই বলিনি, কারণ আমি জানি সেই ভূতটা কে, অ্যাকচুয়াল পেতনি, ভূত নয় পেতনি। তো আমাদের সোনা বাবা তো ভয় পাবেই, সেটাই স্বাভাবিক, কিন্তু ভীষণ রাগ হয়েছিল, ভীষণ বিরক্ত লেগেছিল সেই দিন, যখন সেই ব্যাপারটাকে একটা বাচ্চা ভয় পেয়েছে, সেই মানে ভয়টাকে কাটানোর জন্য লাইট টাইট জেলে ওকে সামনে নিয়ে গিয়ে বা কোলে নিয়ে গিয়ে, কোথায় ভূত, কী ভূত, কোথাও কোনো ভূত নেই, ভূত বলে কিছু নেই, ওর যে ভয়টা ভাঙানোর জায়গায় ওকে পুরোপুরি মানে চেপে দেওয়া হলো ব্যাপারটাকে, যে এটা কিছু না, মানে ক্যামেরা যেহেতু অন ছিল, এবং বাচ্চার ঠাম্মি সেও কিন্তু বুঝিয়ে দিল যে যা দেখেছো বাবা তুমি ঠিকই দেখেছো, একদম ঠিকঠাক দেখেছো, আর যেন এইটা নিয়ে মুখ খুলো না, তাহলে বাকি সবাই দেখে ফেলবে বা বুঝে ফেলবে, তবে বাকি কারোর দেখতে বা বুঝতে কিন্তু বাকি নেই। তো যাই হোক, এখন হচ্ছে অনেকেরই কথা, মানে ভিউয়ার্সদের কথা, যে আরামবাগ থেকে পোলট্রি, যেহেতু হ্যাঁ আমাদের আরামবাগের চিকেন বিখ্যাত, বাট
একেবারেই টেস্টি নয়। আমি আরামবাগ প্রথম যখন বিয়ে হয়নি ভাবতাম যে আরামবাগের চিকেন, টিভিতে অ্যাড দেখতাম বিশাল কিছু হবে, হ্যাঁ, কিন্তু মোটেই টেস্টি নয়। যেমন নর্মাল বাপের বাড়িতে আমি কলকাতায় খেয়ে এসেছি সেই রকমই আরামবাগ চিকেন, তবে এখানে পোলট্রির ফার্মটা প্রচুর রয়েছে। কেউ যদি ব্যবসা করতে চায় সে কিন্তু এসে এখান থেকে মুরগি ছানা নিয়ে গিয়ে বা এদের সাথে কন্ট্যাক্ট করে মানে ভালোভাবে ব্যবসা করতে পারে, ব্যবসায় লাভালাভ, একদম প্রচুর লাভ। তো সেক্ষেত্রে চিকেন যে হেভি টেস্টি বা কিছু সেটা নয়, নামে কাটে কেন, যেহেতু প্রচুর মানে পোলট্রি ফার্ম টার্ম রয়েছে প্রচুর, এটা মানে আরামবাগে মানে বিখ্যাত। আর হ্যাঁ, চিকেনের একটা বৈশিষ্ট্য আছে, চিকেন কাটলে পরে বা তুমি যখন বাড়িতে নিয়ে আসবে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাদা সাদা চিকেন হবে, লাল লাল হয় না। আমরা চিকেন আনলে লাল হয়, সাদা হয়, তো এখানে সাদা সাদা হয়, মানে কাটলে সেভাবে রক্ত হয় না, ঘোলাটে জল হয়, এটা হচ্ছে ডিফারেন্স। তো যাই হোক, আলাদা করে টেস্ট কিছু নেই, কারণ খাচ্ছি 10 বছর 11 বছর ধরে খাচ্ছি, তো কোনো টেস্ট আলাদা কিছু পাইনি। এই গেল একটা কথা। এবারে হচ্ছে মানুষকে মিথ্যে বললো কেন? সে যদি আরামবাগেই থাকে তো আরামবাগ বলতে পারতো। নারায়ণপুর কোথায় হেতায়, সেই নারায়ণপুর বলল, প্রায় বিষ্ণুপুরের কাছাকাছি, অনেকটা কাছাকাছি, যদিও আরামবাগ মহকুমা, সেইটা বলল, কিন্তু আরামবাগ বলতে অসুবিধা হলো, কারণ ওই যে জিউ সাহা ঠিক সেই সময়ই আরামবাগ রিসর্টের ভিডিও দেবে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই জিউ সাহাও তো চ্যানেল গ্রো করতে এসছে না, কারণ বলে আমি চ্যানেল গ্রো করতে এসছি, আমি কাউকে শুনবো না, আমি কাউকে ভয় পাই না, বরং আমি ভয় পাওয়াই। আমাদের সোনা বাবা সেই জন্যই ভূত ভেবে ভয় পেয়েছিল। তো যাই হোক, ও ভয় পাওয়ায় লোককে। কথা হচ্ছে, আচ্ছা এই যে দুজনের মতো জীবন বেছে নিয়েছে, মা মায়ের মতো, বাবা বাবার মতন, আখেরে ক্ষতিটা কার হচ্ছে? সেই বাচ্চাটা, যে কিনা একদিন মানে বলেছিল এই ছি 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 রে বাবা ছি, যে কিনা বলেছিল যে আমি আমার সন্তান, আমার বাবা মা এদেরকে নিয়েই ভালো থাকবো, আমি আর কিছু চাই না। তা বলে কি সত্যিই চাইবে না? ঠিকই তো, তারও তো একটা জীবন আছে, একদম ঠিক, আমি এই কথাটা একদম সাপোর্ট করি। সে নিশ্চয়ই 70-80 বছরের বৃদ্ধ হয়ে যায়নি, তারও জীবন আছে, তারও সব কিছু শরীরে রয়েছে, তো সেগুলো তো সে তো এনজয় করবেই। কিন্তু কথা হচ্ছে, মা মায়ের মতো এনজয় করছে, বাবা বাবার মতো এনজয় করছে, কোথাও গিয়ে সাফার করছে কে? বাচ্চাটা। অনেকেই বলবে বাচ্চাটাকে তো ঠিকভাবেই দেখাশোনা করে, রোগ হলে ডাক্তার দেখায়, খিদে পেলে খাবার দেয়। এটার চাইতেও বড় হচ্ছে ভালোবাসা। একটা বাচ্চা রোগ হলে ডাক্তার দেখাবে, সেটা বাচ্চা যদি অনাথ আশ্রমেও থাকে না, অনেক মা বাপ মরা বাচ্চা অনাথ আশ্রমে থাকলেও সেই অনাথ আশ্রমের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু এই অসুখ হলে ডাক্তার দেখায়, খিদের সময় খেতে দেয়, এটাই কিন্তু সব নয়। যদি আমার কাছে কথা হচ্ছে গামলা মা হিসেবে খারাপ হয়, তাহলে এই মাও তো খারাপ, যে মা হতে পারে, পরিবারে আসতে পারে, সেও তো তার নিজের মেয়েকে একদম মানে কী বলবো, নিজের মেয়ের প্রতি যে দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, মমতা, স্নেহ যা যা থাকে মায়েদের, সব তো বিসর্জন দিয়ে 8 বছর ধরে একজনের সঙ্গে ফুর্তি লীলা করে আরেকজনের ঘাড়ে চেপেছে। তো সেখানে এ কি সত্যিই সোনা বাবার ভালো মা হতে পারবে? অন্তত 1 ইঞ্চি হলেও, আমি বলবো 1 ইঞ্চি হলেও গামলা কিন্তু ভালো মা হতে পারবে, কারণ সে জন্মটা দিয়েছে, ওই পেট কেটে জন্মটা কিন্তু গামলা দিয়েছে। তাহলে মায়ের সঙ্গে, আজকে আমি বলছি, তাহলে মায়ের সঙ্গে কেন দেখা করতে দিতে চাইছে না? আজকে আমি এই প্রশ্নটা প্রথম বললাম, কেন দিতে চাইছে না, যেখানে বাবাও এই নোংরামোটা করে বেড়াচ্ছে। দেখো, অনেকে বলবে প্রমাণ কই, এখনও অনেকে বলছে প্রমাণ কই। সত্যি কথা বলতে তাদেরকে প্রমাণ আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে যারা বলে কি না প্রমাণ কই, বাচ্চার বাবা এটা করছে প্রমাণ কই, তারা কি সরাসরি বাচ্চার মায়ের কোনো কিছু ভিডিওতে দেখেছিল? দেখেনি। চারপাশ থেকে যে কথা এসছে, যে সমস্ত ছায়া এসছে, এটা ওটা এসছে, হ্যাঁ অযোধ্যার ভিডিও এসছে, এই সব থেকে মাকে একদম মানে অপারেশন করে দেওয়া হয়েছে বাই মানে কথার দ্বারা আর কি। তো সেক্ষেত্রে বাবার ক্ষেত্রে কেন মুখ চুপ? অনেকেরই দেখছি মুখ চুপ, বলবো কি বলবো না, যদি খারাপ হয়ে যায়, যদি খারাপ হয়ে যায়, বাট যদি নিজেকে নিরপেক্ষ ক্রিয়েটার মনে করি, তাহলে মনে করবো প্রমাণগুলো তো আমার সামনে জল জল করছে, তাহলে কেন মুখ খুলবো না? তো সেই হিসেবে আমিও আমার যেটা মনে হয়েছে আমি সেটা গতকালের ভিডিওতেও একটা প্রমাণ দিয়েছি, একটা নয় অনেকগুলো প্রমাণ দিয়েছি। গতকালের ভিডিওটা যেটা আমার এর ঠিক আগের ভিডিওটা, এখানে আমি অনেকগুলো প্রমাণ দিয়েছি যে বাবার সঙ্গে কেউ আছে। সেটা কে আছে সেটা এখন একদম পরিষ্কার, সকলের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমার কথা হচ্ছে, দুজনের মতো জীবন বেছে নিয়েছে, তাহলে ডিভোর্সটা কেন দিচ্ছে না? ডিভোর্স কেন দিচ্ছে না? তাহলে দুজনের মতো বেশ মানে লিগালভাবে তারা মেলামেশা করতে পারতো। হ্যাঁ, অনেকে বলবে পরকীয়া মানে আইনের মতে একদম স্ট্যাম্প, মানে
আইনিভাবে পরকীয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু সামাজিকভাবে কিন্তু কেউ এই পরকীয়াকে মেনে নেয় না, নোংরামিই বলে। আর সেটা যারা করে তারাও জানে, সেই জন্য কিন্তু তারা লুকোয়। তারা তো বুক ফুলিয়ে বলতে পারে এই আমার মানে আইন পাস হয়ে গেছে, পরকীয়া করতে পারবো, এই তো পরকীয়া। কিন্তু সমাজের ভয়, কারণ মানুষ সামাজিক জীব, আমরা সমাজে থাকি, 5 জনের কথা নিয়ে আমাদেরকে চলতে হবে, থাকতে হবে, গায়েও মাখতে হবে, কিচ্ছু করার নেই, কারণ মানুষ। তো সেক্ষেত্রে যারা এই পরকীয়া করছে, ওই ছি 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 রে মা ছি আর ছি 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 রে বাবা ছি, তো তাদের উদ্দেশ্যে একটা কথা, তারা ডিভোর্সটা কেন নিয়ে নিচ্ছে না? নিজের নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছে, ভালোবাসার মানুষ বেছে নিয়েছে, বাইরে গিয়ে ফষ্টি নষ্টি করতে হচ্ছে, সেইভাবে ক্যামেরাতে এনে দেখাতে পারছে না, লুকোচাপা করতে হচ্ছে, এত কিছুর মূলে তো শুধু ডিভোর্সটা বাকি আছে বলে। ডিভোর্সটা হয়ে গেলেই তো খুললাম মানে ঘরে বসে যে মানে কি বলবো, ঘরে বসা, ঘুরে বেড়ানো, 5 জন দেখলো তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবার ডিভোর্সটা কেন হচ্ছে না, কেউ দিতে চাইছে না কেন? তাহলে বাবা কি দিতে চাইছে না খোরপোশের জন্য? অবশ্য মাও বলে রেখেছে যে আমার ডিভোর্স চাই না, ছেলে চাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ছেলেটা জাতাকলে পড়ে যাচ্ছে, আর কিছু নয়। ছেলেটার ভবিষ্যৎটা ভাবলে সত্যিই খুব খারাপ লাগে। অনেকে বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। অ্যাকচুয়ালি এখানে মায়ের দরদের, বাবার দরদ কারোরই সেইভাবে নেই। তাহলে কিন্তু বাচ্চাটার কি বলবো, সব কথাকে বা বাচ্চাটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হতো। একটা সময় আমিও বলেছিলাম, বা আমার মতো অনেকেই বলেছিল যে মা দোষ করেছে, মা সেই রাত্রে বাচ্চাকে নিয়ে যায়নি, তাহলে কেন মা বাচ্চাকে পাবে? তখন মনে হয়েছিল যে না, বাবা তো ঠিকঠাকভাবে মানুষ করছে, বাবা তো মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব সবটা পালন করছে, সব করছে। কিন্তু সত্যি কথা বলতে অনেকে বলেছিল এই যে আউটিংয়ে যাচ্ছে কয়েকদিনের জন্য, বাচ্চাকে সঙ্গে নিতে পারতো, ওর ভালো লাগতো। আরে বাবা, বাচ্চা ওখানে তো সেই মানে কি বলবো, কাবাব মে হাড্ডি হয়ে যাবে। আর এই বাচ্চা তো স্মার্ট বাচ্চা, ইন্টেলিজেন্ট বাচ্চা, সে তো কাবাব মে হাড্ডি হয়ে যাবে। তো সেখানে কখনো কেউ নিয়ে যায়? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা দুজনেই বাইরে নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে। সত্যি কথা বলতে যে সমস্ত মা বাবা মানে কি বলবো সেপারেশনে থাকে, সেপারেট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, তাদের কিন্তু সত্যিই ভবিষ্যৎটা ভালো হয় না। এখন বাচ্চা ছোট, ওর মানসিক চাপ কতটা, মানসিক প্রভাব কতটা সেটা নয়, কিন্তু যে সকল যখন বাচ্চা মোটামুটি 10, 12, 14, 16 বছর বয়স হবে না, ওরা নিজেকে গুটিয়ে রাখবে। ওরা 5 জনের থেকে নিজেকে গুটিয়ে রাখে, আর 5টা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি থেকে আসা বাচ্চার থেকে না তারা নিজেকে গুটিয়ে রাখে। কারণ তাদের এই ছোটোবেলার এই দগদগে জিনিসটা তারা মন থেকে মুছতে পারে না। সেই জন্যই বলা হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। বাচ্চা খেতে পারবে কি পড়তে পারবে সেটা নিয়ে তো বাচ্চার ভবিষ্যৎ নয়, মানসিক অবস্থাটাও দেখা দরকার। কিন্তু এরা কেউ ভাবছে না, না মা না বাবা। তবে এটুকু বলবো, যদি সৎ বাবা খারাপ হয়, অর্থাৎ ফোকলা খারাপ হয়, তাহলে কিন্তু সৎ মাও ভালো হতে পারে না। তাও আবার এই রকম মা যে যার নিজের মেয়ের প্রতিই কোনো দরদ নেই, শুধু উড়ে উড়ে বেড়াবো আর পাখি ধরে ধরে বেড়াবো, এরকম একটা ব্যাপার আর কি। তো এই মা সে তো কখনোই ভালো হতে পারে না, কখনোই না। তো যাই হোক, এবারে শুধু এটুকু বলবো, যদি বাবা মা নিজের মতো করে জীবন কাটাতে চায়, মানে ভালো থাকতে চায়, নিজেদের লাইফ বেছে নিয়েছে, তাহলে আমার মনে হয় বাচ্চাটিকে কোনো ভালো বোর্ডিংয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে এটাই মনে হয় ভালো ডিসিশান হবে, যেটা কিনা মায়ের কাছেও মাঝে মাঝে ঘুরতে আসতে পারবে বোর্ডিং থেকে, বাবার কাছেও ঘুরতে আসতে পারবে। কারণ এই পরিবেশে থাকলে সে বাবার কাছেই হোক আর মায়ের কাছেই হোক, সে ভালো কিছু শিখবে না। কারণ অনেক বাবা মায়ের একসঙ্গেই আছে বাচ্চার ভবিষ্যতের জন্য, বাচ্চার ভালোর জন্য, কিন্তু অনেক বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই ইংলিশ মিডিয়াম ভালো ভালো বোর্ডিং আছে, তোমার উত্তরবঙ্গের দিকে আছে, ফার্সিয়াংয়ের দিকে রয়েছে, ভালো ভালো, খরচটাও প্রচুর। তো বাবা মা দুজনে মিলেই সেটাকে মেনটেন করবে, কারণ মাও রোজগেরে বাবাও রোজগেরে। তাতে কি হবে, বাবা মা সুন্দর করে জীবন কাটাতে পারবে, মানে তাদের যে ওই কাবাব মেয়ে হাড্ডি হওয়ার কোনো ব্যাপার থাকবে না। তারপরে নিজেদের মতো করে জীবন কাটাতে পারবে, মানে অবশ্যই ডিভোর্সটা নেওয়ার পর। কারণ ডিভোর্স হয়ে গেলেও কিন্তু বাচ্চার ওপরে বাবা মা দুজনেরই দায়িত্ব থাকে, বাবা মা দুজনেরই দায়িত্ব থাকে। তো সেক্ষেত্রে বাবা মা দুজনেই যেহেতু রোজগেরে, তো মনে হয় বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে, অ্যাকচুয়ালি দেখবে যারা না বোর্ডিং টোডিংয়ে মানুষ হয় না, দেখবে তাদের মানে কি বলবো পরিবারের প্রতি না অতটা দরদ থাকে না। জানি আমাদের সোনা বাবার খুব কষ্ট হবে প্রথম কিন্তু কিছু করার নেই। ওর ভবিষ্যতের কথা ভেবে যেদিকে চলছে সব কিছু, ডিভোর্স না দিয়ে বেলেল্লাপনা দুপক্ষেরই যেভাবে চলছে, সবটা ধরা পড়ে যাচ্ছে, সব প্রমাণ সমেত সামনে চলে আসছে। অবশ্য কেউ কেউ এটাকে সাপোর্টও করছে, বড় হাতের সাপোর্ট রয়েছে, বড় মাথার সাপোর্ট রয়েছে বলেই তো সে করতে পারছে। আর সেই জন্যই বলেছিল এখন আর কন্ট্রোভার্সি
কন্ট্রোভার্সি ভালো লাগছে না, একটা তো এন্ডিং দরকার বলেছিল, একটা এন্ড পয়েন্টে তো আসতে হয়। হ্যাঁ, যখন মাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তখন বেশ মজা লাগে, হাততালি মারে, হা 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 কী মজা কী মজা, এরকম একটা ব্যাপার। যখন নিজের দিকে তীরটা ঘুরে যায় তখন মনে হয় আমার আর ভালো লাগছে না। তবে এরা সত্যি কথা বলতে এরা বাচ্চার বাবা মা, এদেরকে শুধু ছি ছি বলা ছাড়া আর কোনো উপায় নেই। তবে যাই হোক, এই আরামবাগ লোকের থাম্বনেলে টাইটেলে শুনতে বেশ মনে হচ্ছে বেশ ভালো হচ্ছে, আরামবাগে অনেক কিছু হচ্ছে, বাট পরকীয়া নিয়ে এটা ঠিক ভালো লাগছে না। যাই হোক, আমার আরামবাগ তো আই লাভ আরামবাগ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।